মুভির শুরুতেই আমরা একটি মা এবং একটি মেয়েকে দেখতে পাই, যেখানে মায়ের নাম ছিল স্মৃতি এবং মেয়ের নাম ছিল লীলা। এই দুজন কপ সসার ছিল। কিছু কিছু কালচারে এমন থাকে যে যারা মারা যায় তার শরীরকে পুনরায় ক্লিন করে ওয়াশ করা হয়, আর এই ওয়াশিং করার কাজটি যার থাকে তাদেরকে আমরা কপ সসার বলে থাকি। তো যাই হোক, স্মৃতি এবং লীলা যে শরীরটি ওয়াশ করছিল সেই শরীরে অনেক কাটমার্ক ছিল। ইনফ্যাক্ট একটি চোখও অনেক ক্ষতিগ্রস্ত ছিল তারপর হঠাৎ করে সেই লাশটির চোখ খুলে যায় এবং এর সাথে সাথে সিন চেঞ্জ হয়ে যায়। এরপর কাহিনী কিছুটা আগে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই মিসেস ইডার ছেলের সার্কানিজম পার্টি ছিল। এই পার্টি হওয়ার সময় আমরা মিসেস ইডাকে ভীষণ অস্থির হতে দেখতে পাই, আর আমরা এটাও জানতে পারি যে মিসেস ইডা স্মৃতির বান্ধবীও ছিল। এখানে আমরা মিসেস ইডার আরও অনেক বান্ধবীগুলোকে দেখতে পাই, যাদের নাম ছিল টেরি, এনা এবং টুটি। বেসিক্যালি এই পাঁচজন অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। তো এদের কনভারসেশন থেকে আমরা এটা জানতে পারি যে এদের কারোর সাথে তাদের স্বামী ছিল না, মানে তাদের সকলেরই ডিভোর্স হয়ে গিয়েছিল, শুধুমাত্র টেরি ছাড়া, কারণ টেরি এখনও বিয়েই করেনি। তো যাই হোক, টেরি তাদের মধ্যে সব থেকে বেশি গসিপ করত এবং অনেক টোন মেরে মেরে কথা বলতো। বন্ধুরা, স্মৃতির একটা ছেলেও ছিল যার নাম আরিফ, যে কিনা ফুল টাইম জব তো করতো না, কিন্তু মানুষদের ঘরটর ফিক্স করে টাকা কামিয়ে নিত। আরিফের একজন বান্ধবীও ছিল যার নাম রিকা, আর যার সাথে আরিফ অনেক কথাও বলতো। এরপরে আমরা স্মৃতিকে দেখতে পাই, যেখানে আমরা দেখি যে সে অনেক অস্থির ছিল, কারণ তার সাথে কিছু ভুলভাল ঘটনা ঘটছিল। যেমন যখন সে প্রেয়ার করত তখন কিছু আজব আওয়াজ শুনতে পেত, যেমন তার পেছনে আমরা একটি ভূতকেও দেখতে পাই, ইত্যাদি ইত্যাদি। এরপরে স্মৃতির জন্য আরও একটা বড় প্রবলেম ছিল যে তার মেয়ে লীলা মেকআপ আর্টিস্ট হতে চাইতো, কিন্তু স্মৃতি চাইতো সেও যেন কফ অসারি হয়, কারণ তাদের জেনারেশন প্রথম থেকে এই একই কাজ করে আসছে। তো যাই হোক, লীলা এতে খুশি তো ছিল না, বাট তার কাছে অন্য কোনো অপশনও ছিল না। যাই হোক, এরপরে গ্রামে একটা অ্যানাউন্সমেন্ট হয় যে মিসেস ইডা এখন আর এই দুনিয়াতে নেই। এটা শুনতে স্মৃতি ইডার বাড়িতে চলে যায়, আর সেখানে পরিস্থিতি ভীষণ জটিল ছিল, কেননা মিসেস ইডা যেভাবে মারা গিয়েছিল সেটা ভীষণই আশ্চর্যজনক ছিল। মানুষ বুঝতেই পারছিল না যে এটা কোনো ন্যাচারাল ডেথ কীভাবে হতে পারে। স্মৃতি অফকোর্স সেখানে বডি ওয়াশ করতে গিয়েছিল, আর স্মৃতিকে দেখে মনে হচ্ছিল যেন সে কিছু একটা জানে এই ব্যাপারে। অন্যদিকে লীলা যখন ঘরে ঘুমিয়েছিল তখন তার মাথার ছাদ হঠাৎ করে ভেঙে যায়। এখন ওপর থেকে পানি লিক হতে থাকে। আরিফ ছাদকে ঠিক করতে লেগে যায়, আর অন্যদিকে স্মৃতিও বাড়ি আসার জন্য যখন আসছিল তখন সে আস্তে আস্তে বারবার পড়ে যাচ্ছিল, আর যা দেখে মনে হচ্ছিল স্মৃতিও অনেক অসুস্থ ছিল। ঘরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর স্মৃতি ইডার রক্তে মাখা কাপড়কে জ্বালিয়ে দেয় এবং লীলাকে বলতে থাকে যে মরে যাওয়া মানুষের সব কিছুকে জ্বালিয়ে দিতে হয়, কোনো রকমভাবে আবেগে কোনো কিছু রাখা উচিত নয়। লীলা এখানে অন্য জিনিসগুলোকে জ্বালাতে থাকে এবং তখন সে পুরনো ফটো একটা দেখতে পায়, যেখানে কিনা তার মাও ছিল। অন্যদিকে স্মৃতির সাথেও অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটতে থাকে, যেমন সে মিররে নিজের জায়গায় তার ঘোস্ট ভার্সনকে দেখতে পায়। তো ওই দিন স্মৃতি লীলার সাথে রাতে যখন ঘুমিয়ে থাকে, আর তখন আমরা একটা ভূতের ছায়াকে এন্টার করতে দেখি। স্মৃতির চোখ খুলে যায় আর সে ছাদে ক্লিয়ারলি ওই ছায়াকে দেখতে পায়। এরপরে স্মৃতি কিছু করতে পারতো, সে হঠাৎ করে প্যারালাইজ টাইপের হয়ে যায়, আর এটা দেখে আমরা বুঝতে পারি এটা কেবলমাত্র সেই ভূতেরই কাজ। এরপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং যখন লীলার চোখ খুলে তখন সে তার মাকে প্যারালাইজড রক্তে ভরা অবস্থায় মৃত্যু হিসেবে দেখতে পায়। হ্যাঁ বন্ধুরা, স্মৃতি মারা যায়, আর যার কারণে আরিফ এবং লীলা ভীষণই ভেঙে পড়ে। রিচুয়ালি হিসেবে স্মৃতির ডেড বডির ওয়াশ লীলাই করতে পারবে, কেননা পুরো গ্রামে একমাত্র লীলাই সে কফ ওয়াশার বেঁচে ছিল। লীলা যখন তার মায়ের বডি ওয়াশ করছিল তখন সে লক্ষ্য করলো তার মায়ের চোখ বারবার ওপেন হচ্ছিল, আর লীলা প্রে করতে থাকে যেন তার মায়ের আত্মা শান্তি পেয়ে যায়। তো সব কিছু হয়ে যাওয়ার পর লীলা নোটিশ করে তার মায়ের মুখের ভেতর কিছু একটা টুকরো ছিল,
এরপরে আমরা দেখতে পাই স্মৃতি মারা যাওয়ার কারণে লীলার মধ্যে অনেক এফেক্ট পড়ে, এতটাই যে তার মাকে দাফন করে দেওয়ার পরেও সে তার মায়ের বেডশিট কাপড় কিছুই জ্বালায়নি, যেখানে শীতের রক্ত লেগে গেছিল। অন্যদিকে আরিফ এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্যে নিজের মাইন্ডকে ডাইভার্ট করতে সে তার কাজে ব্যস্ত হয়ে যায় এবং সে রিকার বাড়ির ছাদকে ঠিক করতে লেগে যায়। এরপরে টেরি, টুটি এবং অ্যানাও নোটিশ করে যে স্মৃতির রক্তে মাখা বেডশিটে লীলা শুয়ে আছে এবং এই বিষয়টি নিয়ে তারা অনেক গসিপও করে। টেরি বলতে থাকে অনেক টাকার ঋণ নিয়েছিল ইডা এবং স্মৃতি, তাই জন্যে হয়তো তাদের মৃত্যু হয়েছে। আর এটা বলতেই ওখানে থাকা স্কেলের দ্বারা তার আঙুল কেটে যায়। এরপর আমরা একটি পুরনো ফটো দেখতে পাই যেখানে ইডা, স্মৃতি এবং টেরি, অ্যানা এবং টুটি ছিল, কিন্তু এরা ছাড়াও আরও একজন ছিল সেই ফটোতে। যাই হোক, ওই দিন সন্ধ্যায় প্রে সেরেমনিতে লীলা ইডা এবং তার মা স্মৃতির ঘোষকে দেখতে পায়। এতটাই নয়, লীলা ওখানে অ্যানারও ঘোষকে দেখতে পায়, যেখানে কিনা অ্যানা তো প্রে করছিল সেখানে বসেই। ঘরে এসেও লীলা বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতে পায়, যেমন সে দেখে সেখানে একটি ঘোস্ট প্রে করছে, আর তখনই লীলার পায়ে সেই টুকরোটি গেঁথে যায় যেটা কিনা তার মা শীতের মুখের ভেতর থেকে বের করেছিল। অন্যদিকে আমরা অ্যানাকে দেখতে পাই যে কিনা তার ছেলে ওমের সাথে বসেছিল, আর তাদের ঘরের দরজা অটোমেটিক খুলে যায়। যখন সে ওই দরজার কাছে যায় তখন একটা ভূতের হাত তাকে ধরে ফেলে এবং অ্যানা অনেক তড়পাতে থাকে। ওমি কিছু করতেই যাচ্ছিল, কিন্তু তার আগে তার মা সেখানে প্যারালাইজড হয়ে রক্তাক্ত হয়ে মারা যায়। তো হিসেব মতো এখনও অবধি গ্রামে 3 জন মারা গিয়েছিল, আর তারা 3 জনই একে অপরের খুব ভালো বান্ধবী ছিল। তো হিসেব মতো পুলিশ তো এই বিষয়ে ইনভলভ হবেই, আর পুলিশম্যান দ্রাজাত এই লাশের পোস্টমর্টম করতে চাইছিল, কিন্তু অমি বলে যে তার মায়ের পোস্টমর্টম করাবে না, বরং সেই লীলাকে দিয়ে তার মায়ের বডি ওয়াশ করাবে। অন্যদিকে লীলা যখন ঘুমিয়েছিল তখন সে তার বিছানায় হেল্প মি আওয়াজ শুনতে পাচ্ছিল। ইনফ্যাক্ট সে অ্যানার ঘোষকেও দেখে ফেলে। তো এরপরে আরিফের কথা শুনে লীলা অ্যানার বডি পরিষ্কার করতে যায়, আর বডি ওয়াশ করতে গিয়ে লীলা দেখে হঠাৎ করে অ্যানা বসে পড়েছে, আর এই লাশ তার পেটের দিকে পয়েন্ট করছে, যেখান থেকে কিনা লীলা সে একই টুকরোটা পায় যেটা তার মা স্মৃতির মুখ থেকে পেয়েছিল। এই লাশ বারবার তার চোখ খুলছিল, আর যার পরে সে হেল্প মি বলতে বলতে পুনরায় শুয়ে যায়। এতক্ষণে লীলা এটা বুঝে গিয়েছিল যে এই মৃত্যুগুলোর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে, আর তাই সে অমির সাথে দেখা করতে চলে যায়। অমি বলে মৃত্যুর আগে তার মা কোনো এক নূরের নাম নিচ্ছিল। ইনফ্যাক্ট অমি লীলাকে একটা ফটো দেখায় যেখানে তার মায়ের সব ফ্রেন্ডরা ছিল, ইনক্লুডিং নূর। অমি বলে নিশ্চয়ই এই নূরের হাত আছে এইসব মৃত্যুতে, কিন্তু নূর তো এই দুনিয়াতেই নেই। ওই দিন রাতে লীলা মিসেস ইডার কবর খুলে এবং ঠিক একইভাবে ইডার পায়েও সেই সেম টুকরোটিকে খুঁজে পায় লীলা। ঠিক তখনই লীলা বুঝতে পারে যে তার পাশে অনেক লাশ চলে এসেছে এবং তাকে মারতে চাইছে, আর এই কারণে মিসেস ইডার লাশকে পুনরায় কবরে দাফন না করে লীলা সেখান থেকে দৌড় মারে। অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড পরের দিন গ্রামের সকলে এটা জেনে গিয়েছিল যে মিসেস ইডার কবরকে খুঁড়েছিল। এরপরেও লীলা থামেনি, সে ইডার বাড়িতে আসে এবং নূরের ফটোগুলো খুঁজতে থাকে। এরপর সেখানে টুটি আসে এবং লীলা টুটিকে নূরের ব্যাপারে জিজ্ঞেস করে। টুটি বলে নূর একজন ইভিল ছিল, আর এটা বলার পর সে নিজের গালকে নিজেই নড়তে থাকে। লীলা অনেকটাই ঘাবড়ে গিয়েছিল, আর একদম হঠাৎ করে তার সামনে থেকে সব কিছু গায়েব হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, টুটি যে লীলার কাছে এসেছিল সেটা শুধুমাত্র লীলার ভ্রম ছিল, কারণ আসল টুটি সবই এসেছিল সেখানে, আর লীলাকে সেখান থেকে যেতে বলে। এরপরে লীলা যখন ঘরে যায় তখন সে দেখে আরিফ তার হারিয়ে যাওয়ার টুলটিকে খুঁজে পেয়েছে, হুইচ মিনস আরিফ বুঝে গিয়েছিল ইডার কবরকে লীলাই খুঁড়েছিল। আরিফ লীলাকে বলতে থাকে যে তার এমন করাটা উচিত হয়নি, আর অন্যদিকে লীলা আরিফকে সেই টুকরোগুলো দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে প্রত্যেকটা মৃত্যু একে অপরের সাথে কানেক্টেড আছে। ঘরের বাইরে থেকে টেরি এদের কিছু কিছু কথাকে শুনতে পেয়ে যায়, আর সে তারপর পুরো গ্রামে এটাকে ছড়িয়ে দেয় যে গ্রামের মেয়েরা নাকি কোনো এক টুকরোর দ্বারা মারা যাচ্ছে, আর যার পেছনে দায়ী কোনো নূর নামের এক মহিলা। গ্রামের সমস্ত মহিলারা এই বিষয়ে গসিপ করা শুরু করে দেয়, আর বলতে থাকে যে আগে গ্রামে নূর নামের একজন মহিলা থাকতো, আর যে কিনা প্রত্যেক মহিলার স্বামীকে সিডিউস করত
আর যার কারণে অনেকের ডিভোর্স হয়ে গেছে। তো এরপরে এসব শুনে রিকা বলতে থাকে যে কোনো স্বামী স্ত্রীর যখন ডিভোর্স হচ্ছে অন্য কোনো মহিলার জন্য, তো সেটা তার হাজব্যান্ডের দোষ, কারণ তার হাজব্যান্ড নিজেকে কন্ট্রোল করতে পারেনি। অযথা নূরকে দোষ দেওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক, ওই দিন রাতে লীলা টেরির কাছে যায় এবং গিয়ে বলে, তুমি যে গসিপটা করেছো গ্রামে সেটা মোটেও ঠিক করোনি। এদিকে টেরি লীলার ওপরে রেগে যায় এবং তাদের ঝগড়াকে সেই পুলিশ দ্রাজাত এসে সামলায়। দ্রাজা তাদেরকে বলে নূর আগেই গ্রামে থাকতো এবং তার একটা মেয়েও আছে। নূর অনেক আগেই মারা গিয়েছে। ইনফ্যাক্ট নূরের মেয়ে এখন লীলার মতো বড় হয়ে গিয়েছে। তো এই জন্য পরপর 3টে মৃত্যুতে নূরের নাম বেকার বেকার ঢুকিয়ে লাভ নেই। দ্রাজাত লীলাকে বলে, যদি মৃত্যুর জন্য তোমার কাছে কোনো ইনফরমেশন থাকে তাহলে সেটা অবশ্যই বলো, কেননা দ্রাজাত একজন পুলিশ ছিল। এর পরের সিনে যখন লীলা টেরির কাছে আসে তখন লীলা দেখে টেরি পজেসড হয়ে গিয়েছে। তার কাছে কখনো নূরের আত্মা চলে আসে এবং আবার সেই সব মেয়েগুলোর আত্মা চলে আসে যারা এখনও অবধি মারা গিয়েছে। নূরের আত্মা বলে, সবাই আমাকে ব্লেম করছে যে আমি নাকি তাদের স্বামীকে চুরি করে নিয়েছি। অন্যদিকে অন্য আত্মাগুলো এখনও নূরকেই ব্লেম করছিল এবং বলে নূর একজন হোম ব্রেকার, অর্থাৎ যে কিনা অন্যের ঘরকে বরবাদ করে দেয়। এই রকম অনেকক্ষণ চলতে থাকে এবং তারপর টেরি পুনরায় তার হুঁশে ফিরে আসে। যাই হোক, এরপরে লীলা তার বাড়ি পৌঁছায়। তো বাড়ি এসে দেখে আরিফ অনেকটাই রেগে গিয়েছিল তার ওপর, কেননা লীলা একটু বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল এই কেসটা নিয়ে। ফর এক্সাম্পল, লীলা সেই টুকরোগুলোকে একত্রিত করছিল, তাদের ফটোজ কালেক্ট করছিল ইত্যাদি ইত্যাদি। আরিফ লীলাকে বলে লেট গো। অন্যদিকে লীলা আরিফকে বলে তাদের মায়ের এমনি এমনি মৃত্যু হয়নি, তাদের মাকে মেরে ফেলা হয়েছে। তো আমি তার সন্তান, আমার কি কোনো অধিকার নেই এটা জানার যে তার মা কিভাবে মারা গিয়েছে? তো ইন দ্য এন্ড তারা ভাই বোন ইমোশনাল হয়ে যায়, বাট তারা তাদের পয়েন্টে আটকে ছিল এবং এরপর সিন চেঞ্জ হয়ে যায়। এরপরে আমরা দেখি যখন তারা ঘুমিয়েছিল তখন একটা স্পিরিট তাদের ছাদ থেকে এন্টার করে। এরপরে সেই স্পিরিট লীলাকেও মেরে ফেলে যেভাবে স্মৃতিকে মেরেছিল। এরপরে লীলার জানাজা উঠে যায় এবং আমরা দেখতে পাই লীলা কবরের মধ্যে উঠে বসে। এরপরে লীলা জেগে যায়, হুইচ মিনস লীলা এতক্ষণ স্বপ্ন দেখছিল। স্বপ্ন দেখার পর লীলা ওই গভীর রাতে রিকার বাড়িতে চলে যায় এবং ওখানে গিয়ে একটা ফেক টাইলসের মধ্যে থেকে কিছু ফটোকে দেখতে পায়। এই ফটোগুলো থেকে ক্লিয়ার বোঝা যায় যে নূরের মেয়ে আর কেউ নয়, বরং সে হলো রিকা। এটা জানতে পারা মাত্রই লীলা সেখান থেকে দৌড় মারে এবং সে টেরির ওখানে যায়। অন্যদিকে নূরের আত্মা টেরিকে খুব জঘন্যভাবে মেরে ফেলে, লিটারেলি তার চোখের ভেতর সে টুকরো ঢুকিয়ে তাকে হত্যা করে। তো এখন লীলা টেরির বাড়িতে বিভিন্ন আত্মাকে দেখতে পায় যারা কিনা বিভিন্ন ধরনের কথা বলছিল। ইনফ্যাক্ট সে এন্ডে টুটির খোঁজ পার্সেন্টকেও দেখতে পায় এবং সে বুঝতে পারে যে টুটিও আর এই পৃথিবীতে নেই। এরপরে লীলা জলদি টুটির বাড়িতে পৌঁছায় এবং তার বডি ওয়াশ করার জন্য তাকে শুইয়ে দেয়। আর ওয়াশ করার সময় টুটির বডি হঠাৎ করে উঠে যায় আর সেই টুকরোটি তার বডি বেয়ে বেয়ে মুখ থেকে বের হয়, আর যেটাকে লীলা বার করে। এরপরে বিভিন্ন আত্মা লীলাকে ঘিরে ফেলে এবং তারা এক একজন এক এক রকমের কথা বলতে থাকে, আর যার ফলে লীলা ভীষণই বিরক্ত হয়ে যায়। এদিকে সেই পুলিশ দ্রাজাত সেখানে চলে আসে, কেননা এইবার সেই বডির পোস্টমর্টম সেই করতে চায়। আর যেহেতু টুটির কোনো ফ্যামিলি মেম্বার্স নেই, তাই তার কারোর কাছ থেকে পারমিশনও নেওয়ার ছিল না। দ্রাজাত সে কফশোয়াশারে আসে এবং সেখানে লীলাকে জমিনে পড়ে থাকতে দেখে। যখনই লীলা তার হুঁশে ফিরে আসে তখন সে সোজাসুজি রিকাকে ব্লেম করতে থাকে, বলতে থাকে রিকাই হচ্ছে নূরের মেয়ে এবং রিকাই সবকে মেরেছে। লীলা এখানে সবার সামনে রিকাকে ব্লেম করতে থাকে আর রিকা লীলাকে বলে যে এটা তাদের পাপ ছিল, তুমি এই পাপকে নিজের ঘাড়ে চাপিয়ে দিও না। এটা বলে রিকা সেখান থেকে চলে যায় এবং সেখানে থাকা অন্য মহিলারা আজব টাইপের আওয়াজ করতে থাকে এবং এক এক করে মাটিতে পড়তে থাকে। এমন মনে হচ্ছিল যেন সবার একসাথেই মৃত্যু হবে। তো এই ইনসিডেন্টের পর গ্রামের সবাই এটা বিশ্বাস করে নেয় যে রিকাই হচ্ছে আসল ডেভিল আর সেই সবকে মেরে ফেলেছে। এরপরে গ্রামের মহিলারা লাঠি নিয়ে রিকার বাড়িতে চলে যায় এবং গিয়ে রিকাকে বের করে আনে এবং তাকে ভীষণই মারে। তো এই ইনসিডেন্টের পর নূরের ব্যাপারে আসল তথ্য বের হয়ে আসে, যেটা এবার আমি আপনাদেরকে বলবো। তো বেসিক্যালি নূর ওই মহিলাগুলোর বান্ধবী ছিল
আর নূর একজন সিঙ্গেল মাদার ছিল। হয়তোবা নূরের অ্যাফেয়ার্স স্মৃতি, এডা, টুটির হাজবেন্ডদের সাথে ছিল, আর যার কারণে তাদের স্বামী তাদেরকে ছেড়ে দিয়েছে। হিসেব মতো হাজবেন্ডগুলোকেই ব্লেম করা উচিত, কারণ তারা তাদের বউদের সাথে চিট করেছে। কিন্তু এখানে সবাই নূরকেই ব্লেম করত। তারা বলতো নূর তাদের বরকে চুরি করেছে এবং তাদের ঘর ভেঙেছে, তাদের ঘরকে বরবাদ করে দিয়েছে। তো তারপরে নূরকে গ্রামের সবাই ভীষণ মারে এবং সেই টুকরো দ্বারা তার পুরো শরীরকে আঁচড়ে নেয়, আর যার কারণে নূরের চোখ, পেট এবং শরীরের বিভিন্ন জায়গায় কাট লেগে যায়। আর এই মারধরের সময় সবথেকে আগে তার বান্ধবীরাই এগিয়ে এসেছিল, আর এই ইনসিডেন্টের পর নূর মারা যায়। তো এবার নূর তাদের কাছ থেকেও নিজের বদলা নিচ্ছে, ঠিক সেভাবেই মারছে যেভাবে নূরকে মারা হয়েছিল। মানে সেই টুকরো দ্বারা সবকে মারছিল নূর সেই জায়গাগুলোতেই যেখানে তাকে মারা হয়েছিল। রিকা, যে কিনা নূরের মেয়ে ছিল, মোস্টলি এসবে তার কোনো হাত ছিল না। অলদো রিকা জানতো সব কিছুই, কেননা তার চোখের সামনেই তার মাকে মারা হয়েছিল। ইনফ্যাক্ট মুভির শুরুতে যে লাস্টটির ওয়াশ করা হচ্ছিল সেটা নূরেরই ছিল। আর কোথাও না কোথাও গ্রামের মানুষেরা ঠিক সেম ভুলটাই করছিল রিকার সাথে, যেটা নূরের সাথে করেছিল। তারা রিকাকে এই বলে মারছিল যে রিকা সবকে হত্যা করছে। রিকা বলতে থাকে, অলরেডি তোমরা আমার মাকে মেরে দিয়েছ, আর সে পাপের জন্য যখন পাপীরা সাজা পাচ্ছে তখন তোমরা আমাকে ব্লেম করছো যে আমি এদেরকে মারছি। কিন্তু গ্রামের লোকেরা তার কোনো কথাই শুনেনি। তারা রিকাকে ভীষণ মারে, মেরে মেরে তাকে রক্তাক্ত করে ফেলে। আর অন্যদিকে পেছন থেকে লীলা সব কিছুই দেখছিল। আর তখনই লীলা দেখতে পায় যে তার মা স্মৃতির আত্মা তাকে বলছে, লীলা, এই সব কিছুকে বন্ধ করো, এটা ভুল হচ্ছে। লীলা ফাইনালি বুঝতে পারে রিকাকে মারলে এই মৃত্যুর খেল তামাশা কোনোদিনও বন্ধ হবে না, বরং আরও বাড়তে থাকবে। তো এই সময় লীলা রিকাকে বাঁচাতে যায়, কিন্তু মেয়েগুলো তাদের লাঠির মার চালাতেই থাকে। তো লীলাকেও তারা মারতে থাকে এবং তখন আরিফ সেখানে চলে আসে আর এসে লীলাকে বাঁচাতে চায়। আর তখন আরিফের মাথায়ও অনেক চোট লাগে। আর ফাইনালি সেখানে থাকা মহিলাগুলো এটা রিয়েলাইজ করে যে এভাবে মারা আর উচিত হবে না। তারা তাদের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আর সত্যি কথা বলতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ তাদের লাঠির আঘাতে আরিফের যে চোট লেগেছিল তাতে আরিফ মারা গিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, শুধু আরিফ নয়, বরং রিকাও মারা গিয়েছিল। লীলা এখানে ভীষণ কাঁদতে থাকে, আর গ্রামের লোকেরা চুপচাপ সেখান থেকে চলে যায়। এর সাথে সাথে এই মুভি এখানে শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এই মুভির একটা মিড ক্রেডিট সিনও আছে। তো মিড ক্রেডিট সিন এটাই ছিল যে ওই ইনসিডেন্টের পর লীলা বেঁচে যায় এবং সে একজন মুন্নি নামের মহিলার বডি ওয়াশ করতে থাকে। তো মিস মুন্নির ফেস থেকে লীলা একটা পিন খুঁজে। আই হোপ কে তোমাদের মুভিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাও। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে।